যে কথা বলছিলাম আপনাদের শুরুতেই, সিবিআই তদন্ত, ইডি তদন্ত, তা যেভাবে যত দ্রুত গতিতে এগোচ্ছে, তা কিভাবে আসলে রাজ্যের মেডিকেল মাফিয়াদের, স্বাস্থ্য মাফিয়াদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে, তার কারণ তারা প্রতি মুহূর্তে ভয় পাচ্ছে। এই বোধহয় তদন্তকারীরা পৌঁছে গেল তাদের গডফাদার বা গডমাদারের বাড়ির দরজা পর্যন্ত। কেন এই ভয়, তা খোলসা করব, একটু একটু করে খোলসা করব, একটু একটু করে অনির্বাণের অগ্নিবাণের আজকের এই গোটা সময়টা আপনারা জানতে পারবেন। জানতে পেরে আরও শিউরে উঠবেন, হয়তো আরও রাগ হবে যে কিভাবে দুর্বৃত্তদের রাজনীতিকরণ হয়েছে। রাজনীতির দুর্বৃত্তকরণ নয়, দুর্বৃত্তদের রাজনীতিকরণ হয়েছে। কার্যত এ রাজ্যের প্রশাসন, রাজনীতি এবং স্বাস্থ্য ব্যবস্থাটা পুরোটা দখল করে নিয়েছে, গ্রাস করে নিয়েছে মাফিয়ারা। আর সেই মাফিয়াদেরই ভয়ঙ্কর লোভের বলি অভয়া, যে অভয়ার খুন এবং ধর্ষণের তদন্তে কেন এত অ্যালার্জি রাজ্যের সরকারের, তা প্রত্যেক দিন স্পষ্ট হচ্ছে। আজ আরো বেশি করে স্পষ্ট হবে, একেবারে খোলসা হয়ে যাবে আপনাদের সামনে। কেন, কোথায়, কিসের অ্যালার্জি। তার আগে আপনাদের এই খবরটুকু আরও একবার জানিয়ে রাখি। দাগি সন্দীপ, এই আরজি করের র্যাকেটিয়ার সন্দীপ, আরজি করে মাফিয়া চক্র চালানো, মেডিকেল মাফিয়া চক্র চালানো সন্দীপ আজ গেছিল সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়তে, এক অত্যন্ত প্রথিতযশা আইনজীবীর সহায়তায়। টাকা কে দিল জানি না, হয়তো সন্দীপের এই দুর্নীতির বলে অর্জিত বিপুল টাকা আছে, কিন্তু টাকার থেকেও বড় প্রশ্ন উদ্দেশ্য আর আগ্রহ। সন্দীপকে যে তদন্তকারী সংস্থার অধীনে এই মুহূর্তে কাস্টাডিতে সন্দীপ রয়েছে, গ্রেফতার হয়ে, সেই সংস্থার তদন্তের এখতিয়ার নিয়ে, সেই সংস্থাকে তদন্ত করার যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেই নির্দেশের গ্রহণযোগ্যতা নিয়ে একেবারে দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত দাগি সন্দীপ পৌঁছে যাচ্ছে। কথায় বলে আপনা বুঝ পাগলেও বোঝে, আর এমন দাগি সন্দীপ বোঝে না, অসম্ভব। আসলে সন্দীপের মাথারা পাঠিয়েছে, আসলে সন্দীপের মাথারা চায় যে কোনো মূল্যে সিবিআই আর ইডির যে তদন্ত সন্দীপের বিরুদ্ধে চলছে সেটা বন্ধ হোক। তার কারণ ও তদন্ত সন্দীপের বাড়ি, তার দরজা, তার চেলা চামুন্ডাদের দরজা অব্দি গিয়ে থেমে থাকবে না, পৌঁছবে সন্দীপের মাথা পর্যন্ত। সন্দীপ যে মাথাদের কথায় হাত পা নাড়াতো, তাদের বাড়ির দরজা পর্যন্ত। আর তাই সুপ্রিম কোর্টে সন্দীপকে পাঠিয়ে শেষ রক্ষার চেষ্টা। আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি, এই মুহূর্তে এ রাজ্যের এই মেডিকেল মাফিয়াদের সর্দারনিদের রাতের ঘুম শুধু উড়ে যায়নি, তারা এখন শেষ দংশন, আর ফোঁস নয়, শেষ দংশনের অপেক্ষায়। সময় গুনছে, সময় কিনছে, আর প্রাণপণে কোন পথে মুক্তি, অর্থাৎ জেল থেকে মুক্তি, পুলিশের হাত থেকে মুক্তি, বিচারপতিদের হাত থেকে মুক্তি, আদালত আইনের নাগাল থেকে মুক্তি, তার পথ খুঁজছে। তার একটা পথ আজ দেশের সুপ্রিম কোর্ট বন্ধ করে দিল, মুখের ওপরে দরজা আটকে দিল। এরপর আমার প্রশ্ন, এরপর কি হবে তা নিয়ে আমার প্রশ্ন, এরপর কে যাবে তা। আসবো সে বিতর্কে, তার আগে আজকে বিশেষ প্রতিবেদন। আমার এতে কোনো পাওয়ার লেনাদেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। প্রথমেই ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছিলেন মমতা। অভয়া চাকরি করত মমতার স্বাস্থ্য দফতরে। অভয়ার ধর্ষণ আর খুনের তদন্তে প্রমাণ লোপাট করে হাসপাতালে হারমাদি হামলা চালাতে সাহস জুগিয়ে মমতারি পুলিশ অভয়ার বিচারের নামে অবিচারের ষড়যন্ত্র সম্পূর্ণ করে ফেলেছিল। তবে সব তথ্য প্রমাণ লোপাটের জন্য আরও একটু সময়ের দরকার ছিল স্বাস্থ্য পুলিশ যুগলবন্দির। মমতা সেটা দিয়েও দিয়েছিলেন। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা খুন কিনারা করতে না পারে, এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। বাদ সাধল আদালত। পরদিনই সিবিআই এর হাতে চলে গেল তদন্ত। এমন নিখুঁত ষড়যন্ত্র ভেস্তে যায় দেখে শুরু হলো খুন ধর্ষণের প্রমাণ লোপাটের আরও এক ধাপ।
প্লেস অফ অকারেন্স পিও তার সামনেই এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং যখন আমরা রিপাবলিক বাংলা এসে পৌঁছই সেই সময় পুলিশ কর্মীরা তারা এখানে প্রশ্ন তোলেন যে আমরা কেন এখানে এই যে জায়গা সেমিনার রুমের বাইরে এই যে রুম সেই রুমে যেমন কনস্ট্রাকশনের কাজ হয়েছে বা এখানে ভাঙা হয়েছে। কে নির্দেশ দিয়েছিল এই ভাঙাভাঙির? রিপাবলিক বাংলা সেটাও দেখিয়ে দিয়েছে। ভাঙার লিখিত নির্দেশে সন্দীপের মরিয়া দাপাদাপি, কত তাড়াতাড়ি ভাঙা যায় তার জন্য লাফালাফি। আর সেই নির্দেশটা জারি হয়েছিল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপস্থিতিতে, মমতার সচিবের উপস্থিতিতে। 9 তারিখ অভয়ার দেহ উদ্ধার হয়েছে, 10 তারিখ চিঠি লিখে বলা হচ্ছে যে তাড়াতাড়ি এই ঘর ভেঙে ফেলা হোক, তাড়াতাড়ি এই রিনোভেশন করা হোক। কি লুকোনোর জন্য? সন্দীপ ঘোষ কি লুকোনোর জন্য নারায়ণ স্বরূপ নিগমের সাথে এই মিটিং করে এই ডিসিশন নিলেন? এই সেই স্বাস্থ্য সচিবের নির্দেশেই থামাতে হয় ভাঙাভাঙির কাজ বাধ্য হয়ে। সরকারি ক্ষমতায় ভাঙা যাবে না বুঝে এবার হারমাদ হামলা। 14ই আগস্ট মাঝরাত রাজপথ দখল করেন বাংলার মেয়েরা। আরজিকর হাসপাতালের দখল নিল হারমাদরা। মমতার পুলিশ সরে গেল। এই মুহূর্তে সাংঘাতিক পুলিশকে মারধর করছে, পুলিশকে মারধর করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে কার্যত। গোটা দেশের দেখা উচিত এই মুহূর্তে এরা কারা, যারা একটা কোনো প্রমাণ ছাড়েনি। দেখো অ্যাডমিশন, টিকিট কাউন্ট, ভাঙচুরটা এ পরিমাণে হয়েছে, এখানে অনেক কিছু, আরো ফ্যান দেখো দুমড়ে মুচড়ে বেঁকিয়ে দেওয়া হচ্ছে এই ফ্যানগুলো। যেদিকে তাকাবেন সেদিকে শুধু চুর চুর হয়ে যাওয়া কাঁচ দেখতে পাবেন। এই হাসপাতালের সার্বিক ধ্বংস এটাই ছিল সম্ভবত যারা এসেছিল এখানে তাণ্ডব করতে ঢুকেছিল তাদের একমাত্র উদ্দেশ্য। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর পাহারায় এখন সিআইএসএফ। তাদের সঙ্গে মমতার সরকারের অহিংস হারমাদি অসহযোগ চলছে। হয়তো এখনো কিছু বাকি আছে প্রমাণের। আবার হারমাদ ঢোকানোর সুযোগ করে দিতে 1 ঘন্টা দূরে সিআইএসএফ এর থাকার জায়গা দিচ্ছে মমতার সরকার। কেন্দ্রীয় বাহিনী যারা এসছে কলকাতায় এই আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে, তাদেরকে রাখা হয়েছে এখান থেকে 1 ঘন্টা দূরে। এখানেই বড় প্রশ্ন হচ্ছে যে 14 তারিখ রাতে যেভাবে হারমাদরা ঢুকে এই আরজিকর হাসপাতালের এমার্জেন্সি সহ অন্যান্য জায়গায় ভাঙচুর চালালো, আবার যদি সেই পরিস্থিতি তৈরি হয় তার দায় কে নেবে? এটাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল। আর অভয়ার বাবা ফাঁস করে দিলেন টাকা হাতে পুলিশ কর্তার ধর্ষণ ও খুনের তদন্ত বিক্রির প্রস্তাব নিয়ে আসার কথা। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। সিবিআই চেপে ধরেছে, ইডি রোজ হানা দিচ্ছে নতুন নতুন জায়গায়। মমতার স্বাস্থ্য সচিবের মুখোশ খুলে গেছে। মমতার কমিশনার নিজের দফতরে বসে লজ্জা শরমের মাথা খেয়ে মেরুদণ্ড উপহার নিচ্ছে চিকিৎসকদের কাছ থেকে। উপায় না পেয়ে সন্দীপকে দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করালো অভয়ার খুনি স্বাস্থ্য মাফিয়ারাজের ডন, গডফাদার বা গডমাদার। সে আবেদনও সুপ্রিম ধাক্কায় গড়াগড়ি খাচ্ছে। একদল গোয়েন্দা এগিয়ে আসছে আরও কাছে। যে কোনো দিন হয়তো শুনতে হবে হ্যান্ডস আপ, হাত উপরে তুলুন, আপনার খেলা শেষ, আমাদের সাথে চলুন। রিপাবলিক বাংলা। আর ঠিক এই ভয়টাই কি কোথাও গ্রাস করছে তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে? কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন এই ভয় গ্রাস করবে? কেন ভয় পাচ্ছেন মমতা? কেন নার্ভাস ফিল করছে? ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রবল ভয়। না হলে যেখানে পারছেন সেখানে, যেখানে যাচ্ছেন সেখানে ভুল বকছেন কেন? এই রাজ্যের সভা, বিধানসভা, আইনসভা, সেখানে দাঁড়িয়ে তার সদস্য নয় এমন 7 জনের রেজিগনেশন, পদত্যাগপত্র চাইলেন। যারা এই সভার সদস্য নন, জানেন সংসদীয় নিয়মকানুন মমতা বন্দ্যোপাধ্যায়, তবুও চাইলেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, সেগুলো অবিকল রেখে দেওয়া হলো সভার কার্য বিবরণীতে। কেন? কার ভয়? কিসের ভয়? আজকে সে কথায় আসবো, কিন্তু সবার আগে আজকের বিতর্কের প্রথম প্রশ্ন, প্রধান প্রশ্ন আমার আজকের অগ্নিবাণ।
অভয়া রসেই রসাতলে মমতা, তাই এমন মরিয়া চেষ্টা, এমন ভয়ঙ্কর হাত পা ছোড়াছড়ি, যে হাত পা ছোড়াছড়ি শুরু হয়েছিল সেমিনার রুমের পাশের ঘরটা তড়িঘড়ি ভাঙার অর্ডার দিয়ে, চলেছিল হারমাদ তাণ্ডব বা হামলা দিয়ে আর জি কর হাসপাতালে। আর আজও সুপ্রিম কোর্টে সন্দীপকে পাঠানো হয়েছিল, দাগি সন্দীপকে পাঠানো হয়েছিল ঠিক এ কারণেই, কোনোভাবে যদি তদন্ত বন্ধ করা যায়। আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একদম বাদিক থেকে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, আমার সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা, আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। আমি সৌরভপ্রিয়বাবু আপনার কাছেই জিজ্ঞাসা করব, গোটা তৃণমূল কংগ্রেসটাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনক্লুড করে বলছি, ভীষণ নার্ভাস লাগছে। এই কারণে সন্দীপকে কে পাঠালো বলুন তো সুপ্রিম কোর্ট পর্যন্ত? ধরুন, প্রথমে আমি বলবো যে আজকে একটা অঘটন ঘটেছে। আরজি করে 28 বছরের একজন যুবক চিকিৎসা না পেয়ে মারা গেছে। সেই যুবকের আত্মার শান্তি কামনা করছি। ডাক্তারদের কাছে অনুরোধ করব, নামটা আমি আপনাকে একটু পরে বলে দিচ্ছি। আমি আপনাকে যেহেতু টিভিতে নাম ঠিকানা সব দেবেন, বাড়িতে লোক একদম দেবো, আমি একটু পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো করবেন না? অবশ্যই দেবো। না না, আমি এখন টিভিতে কথাটা বলছি অনির্বাণ, এই আমি বুঝেই বলছি। না, আপনাদের নেত্রী আবার বলেন অনেক জায়গায়। আমি চাই ডাক্তারদের কাছে একটা অনুরোধ, মানবিক উল্টে নিজেই ফেক নিউজের কথা বলেন। আন্দোলন করুন, মানবিক হন। আমি ফেক নিউজ করছি না। শঙ্কুদা প্লিজ, সারা বাংলাটা ভদ্রতা রাখো বন্ধুরা, ভদ্রতা রাখো। ডায়লগ আস্তে আস্তে আমাকে নাম ঠিকানাটা দিয়ে যাবেন। একদম দিয়ে যাবো। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনারা বলছেন সন্দীপ ঘোষ নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই। ও জাহান্নামে যাক, ও কি করছে না করছে তাই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। শিওর, একদম। আর দ্বিতীয় কথা আমি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভয় পায় না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গডফাদার করেছেন। আমি গডফাদার দেখেছেন তো নিশ্চয়ই, মালন ব্র্যান্ডো। আচ্ছা, আমি অনির্বাণের সাথে কথা বলবো, তুমি না। বলছি হঠাৎ করে এরকম একটা হাত কেটে দিলে পুরো শরীরটা বসে যাবে। না, আমি তো একটা কথা বলি যে ধরা পড়বে না। যখন কোনো ক্যান্সার ধরা পড়ে, এখন ক্যান্সারে মানুষ মারা যায় না, ক্যান্সার একটা অঙ্গ বাদ দিলেও মানুষ বেঁচে থাকে। তো এই ধরনের ক্যান্সার আমাদের দলের কেউ না, বা দলের কোনো অংশ হতে পারে না। আর দ্বিতীয় কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কাকে ভয় পাবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অগ্নিকন্যা, আর আগুন নিয়ে খেললে কি হয় সেটা বিরোধীরা খুব ভালোভাবে জানে। কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, আপনার মনে হয় আগুন নিয়ে খেললে কি হয়? একদম, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আগুন, মানে জেনে বুঝে করেছেন। তাকে নিয়ে খেললে যা যা করেছেন জেনে বুঝে করেছেন। এখন পর্যন্ত আমি একটা কথা বলি, এখন পর্যন্ত এই যে অপরাজিতা নামক যে বোনটির যে অবস্থা হয়েছে, আমার কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টে এই কেসটি রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারকদের কাছে আবেদন, যারা আন্দোলন করছেন নাগরিক সমাজের নামে তাদের কাছে আবেদন, আপনারা এই আন্দোলনটা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করুন, যত তাড়াতাড়ি সম্ভব সিবিআইয়ের মাধ্যমে আসল দোষীরা ধরা পড়ুক। কিন্তু নাগরিক সমাজের আন্দোলনের নামে যে গুনস অ্যান্ড হুলিগানিজম হচ্ছে, এইটা কিন্তু কখনোই বরদাস্ত করা যায় না। যেখানে কোনো দলের পতাকা পোড়ানো হচ্ছে, যেখানে তৃণমূলের পতাকা পোড়ানো হচ্ছে, বা ধরলাম যদি কোনো নাগরিক বিজেপির পতাকা পোড়ায় বা সিপিএম এর পতাকা পোড়ায়, সেই জিনিসটাকেও বরদাস্ত করা যায় না। এই পেছনেই নাগরিক সমাজের নামে কারা কারা বাংলায় একটা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে, সেদিকে খেয়াল রাখুন। আমাদের দফা এক, দাবি এক, সেটা হচ্ছে যে দোষী, যে খুন, মানে যে অপরাধী, তাকে ফাঁসির সাজা দিতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল কিন্তু বিধানসভায় রেখেছে এবং শুভেন্দু অধিকারী সেটা সমর্থন করেছে। যে বিলটাকে চিকিৎসকরা ধাপ্পা বলছে না, সেটা চিকিৎসকরা বলতে পারে, যে আন্দোলন তো চিকিৎসকরা তারা বলছেন ধাপ্পা। 1981 সালে জ্যোতি বসু যে কাজটা চিকিৎসকদের সঙ্গে করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে হাঁটছে না। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই মানবিক, আমরা ডাক্তারদের দাবিকে সমর্থন করছি। কি অদ্ভুত দেখুন, তার মানে এই না যে কোনো রাজনীতিকরণ করবে। সৌরভবাবু দেখুন, তারপরে চিকিৎসকরা জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কোথাও ধাপ্পা খুঁজতে গেলেন না, তারা ধাপ্পাবাজ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, চোখে ধুলে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যে রাজনৈতিকভাবে এতক্ষণ ধরে একটা অভিনয় করার আপ্রাণ চেষ্টা করে গেলেন সৌরভপ্রিয়বাবু, সেটা ধরিয়ে দিচ্ছি কিভাবে। সরাসরি যাব নিউজ রুমে। আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি রয়েছে, আর ভজনের কাছে যে খবরগুলো রয়েছে তার প্রত্যেকটা 1, 2, 3, 4 করে 4টে ব্রেকিং নিউজ, এক্সক্লুসিভ ব্রেকিং খবর আপনাদেরকে দেব। একদম প্রথম খবর, একদম প্রথম জালিয়াতি, একদম প্রথম বুজরুকি। আরজি করের সেমিনার রুমটাই এই মুহূর্তে সিবিআই এর তদন্তকারীদের নজরে। তার কারণ ওখানে অপরাধ হয়েছিল বলে না, উল্টোটা বলছি, ওখানে আদৌ অপরাধ হয়েছিল কি না। যারা বলছিলেন না সন্দীপ ঘোষকে তো ধরলো দুর্নীতির তদন্তে, আসলে ধর্ষণ আর খুনের মামলাটার কি হলো, তাদের জন্য এবার 1, 2, 3, 4টে করে আসল মামলাটার 4টে বিস্ফোরক ব্রেকিং খবর দেখাবো। একদম প্রথম, আরজি করের যে জায়গাটাকে, যে রুমটাকে, যে সেমিনার রুমটাকে আমরা অভয়ার ধর্ষণ এবং খুনের জায়গা বলে জেনে এসেছি রাজ্য পুলিশের তদন্তের সূত্রে এবং বিবৃতিতে,
সেটা আদৌ তার ধর্ষণ বা তার খুনের জায়গা তো? এ প্রশ্ন কেন সিবিআইয়ের মনে উঠছে? আমার সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি। ভজন, কেন সিবিআইয়ের মনে প্রশ্ন উঠছে যদি একটু আমাদের ব্যাখ্যা করো। অনির্বাণ, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে সেমিনার রুমের কথা যেটা বলা হচ্ছে, যে তদন্তকারীরা যেটা মনে করছেন যে সেমিনার রুমটার ঢোকা বেরোনো সিসিটিভি ফুটেজ কিন্তু সেরকমভাবে পাওয়া যায়নি। তার কারণ হচ্ছে যে যেটা সঞ্জয় রায়ের ক্ষেত্রে, ধৃত সঞ্জয় রায়ের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে একটা ছোট্ট একটু সিসিটিভি ফুটেজের মধ্যে যে সঞ্জয় রায় কোথাও বেরোচ্ছে, কোথাও বেরিয়ে আসছে, কিন্তু পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে সিঁড়ি দিয়ে যদি কেউ ওঠানামা করে তাহলে কিন্তু তার ওই সিসিটিভি ফুটেজে তার ছবি কিন্তু উঠবে না। এবং দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে তদন্তকারীরা যেটা মনে করছেন যে যে ঘরটিকে ভেঙে দেওয়া হয়েছে, যে ঘরের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে, যে ঘরটিকে রিনোভেট করার কথা বলা হয়েছিল, যেটা সন্দীপ ঘোষ নিজেই বলেছিলেন, সেখানে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে হয়তো এটা হতে পারে, যেটা তদন্তকারীরা মনে করছেন যে ওই সেমিনার রুমে নয়, কিন্তু ওই যে ডক্টরস যে রেস্ট রুম, ওই ডক্টরস রেস্ট রুমে এই ধরনের যে ঘটনাটা ঘটেছিল অভয়ার সঙ্গে, সেই ঘটনাটা ঘটে থাকতে পারে। শুধু এটাও নয়, আরও একটা ঘরকে তারা সন্দেহ করছেন, যে তারা মনে করছেন যে এই ঘরটা, দুটো ঘর, সেমিনার রুমকে বাদ দিলে আরও যে দুটো ঘর, সেই দুটো ঘরেতেও কিন্তু এই ঘটনা ঘটানো হতে পারে। অনির্বাণ, বেশ, এরপরে দ্বিতীয় ব্রেকিং। ভজন, সঙ্গে থাকো আমাদের। দ্বিতীয় ব্রেকিং, অভয়ার দেহের পাশ থেকেই পাওয়া গিয়েছিল স্যালাইনের পাউচ। স্যালাইন দেওয়া হয়েছিল বলে কি? সম্ভবত নয়। দেহের পাশ থেকে উদ্ধার হওয়া এই স্যালাইনের পাউচটাও এই মুহূর্তে সিবিআই তদন্তকারীদের নজরে। তার কারণ এই পাউচটার কথা সিজার লিস্টে উল্লেখই করেনি কলকাতা পুলিশ। ভজন, কি কারণ? এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেল অভয়ার তদন্তের ক্ষেত্রে এগোনোর জন্য কলকাতা পুলিশের কাছে অন্যতম একটা বড় প্রমাণ হতে পারতো। অভয়ার চিকিৎসা হয়েছে কিনা তার জন্য সন্দীপ ঘোষদের আন্তরিকতার প্রমাণ হতে পারতো। দেখুন, স্যালাইনের পাউচ পাওয়া গিয়েছে পাশে। আমরা অন্তত একটা স্যালাইন দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছিলাম, তা সত্ত্বেও স্যালাইনের পাউচটা সিজার লিস্টেই উল্লেখ পর্যন্ত নেই কেন? ভজন, কি কারণ? অনির্বাণ, প্রথম কারণই যেটা বলি, যে স্যালাইনে যে সল্ট এবং ওয়াটার যেটা ইউজ করা হয় একটা কোনো স্যালাইন তৈরি করতে গেলে বা স্যালাইন ওয়াটার তৈরি করতে গেলে, এই সল্ট এবং এই যে জলটা, নুন এবং জল, তার সঙ্গে অ্যাসিডিক একটা সাবস্টেন্স তৈরি হয়ে যায়, যে অ্যাসিডিক সাবস্টেন্সটা কিন্তু যে কোনো দাগ, যে কোনো রক্তের দাগ, যে কোনো পায়ের ছাপ, যে কোনো ফরেন্সিক এলিমেন্টস যেগুলো হয়ে থাকতে পারে, সেই এলিমেন্টসগুলোকে কিন্তু মুছে দেওয়াটা খুব ভালোভাবে সম্ভব। যে কোনো স্যালাইনের যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এই এভিডেন্স ট্যাম্পারিংয়ের কথা যেটা বারবার উঠে আসছে, আমরা কিন্তু দেখতে পাবো যে এই স্যালাইনের মাধ্যমে কিন্তু এভিডেন্স ট্যাম্পার করে দেওয়াটা খুব সহজ। এবং যেটা পরবর্তীকালে যখন কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের হাতে এই তদন্তভারটা গেল, তখন আমরা যেটা দেখলাম যে যখন সিজার লিস্ট এলো বা যখন যে যে জিনিসগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছিল সেইটা এলো, তদন্তকারীরা মনে করছেন যে এইখানেতে একটা স্যালাইনের পাউচ রাখা ছিল যেদিনকে বডিটা ওই অবস্থায় অভয়ার দেহ উদ্ধার হয়েছিল, কিন্তু সেই স্যালাইনের পাউচের কথা কিন্তু একবারও বলছে না। এটা প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছিল, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, কিন্তু সেই স্যালাইনের পাউচের কথাটা কিন্তু কোথাও উল্লেখ করেনি। একটাই কারণ হতে পারে এক্ষেত্রে, যেটা মনে করছেন তদন্তকারীরা, সেটা হচ্ছে এভিডেন্স ট্যাম্পারের কাজে কিন্তু ওই স্যালাইনের পাউচ বা এই স্যালাইনটাকে, পাউচের মধ্যে যে স্যালাইন ছিল সেই স্যালাইনটাকে কিন্তু ব্যবহার করেছিল। বুঝতে পারলাম, অর্থাৎ স্যালাইনের পাউচের কথাটা উল্লেখ করলে সন্দীপদের লাভ কিছু হতো না, ওই জন্যই কলকাতা পুলিশ উল্লেখ করেনি। নাহলে নিশ্চিতভাবে সন্দীপ বন্ধু, দুর্বিনীত কমিশনারের গ্যাং এটা উল্লেখ করত। আসলে স্যালাইনটা অভয়ার চিকিৎসার জন্য নয়, অভয়া খুনের এবং ধর্ষণের প্রমাণ লোপাটের জন্য ব্যবহার করা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা, মানে সিবিআই এর তদন্তকারীরা। এর পরের ব্রেকিংটা আপনাদেরকে দেখা। যারা এসব শুনে মনে করছেন তাহলে কি কিছুই পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাচ্ছে না, সিবিআই বোধহয় কিছুই প্রমাণ করতে পারবে না। গতকাল দুরু বক্ষেই একটু হাসি মুখে রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষক দিবসের দিন দলীয় দপ্তর থেকে একটা প্রেস কনফারেন্স করতে বসেছিলেন, যাতে বারবার তার এই পরিচয়টা পরিস্ফুট হচ্ছিল। সত্যিই তিনি এক নাট্যকার এবং অভিনেতা বটে, নিতান্তই কার্যকারণ সূত্রে নয়। তাদের জন্য খারাপ খবর,
আরজি করে 3টে ঘরেই, অর্থাৎ যে সেমিনার রুমের কথা ভজন বলছিলেন এবং যে সেমিনার রুম ছাড়া আর অন্য দুটো ঘর এই মুহূর্তে তদন্তকারীদের নজরে, যে ঘরে অভয়ার ধর্ষণ এবং খুন হয়ে থাকতে পারে, আদৌ সেমিনার রুমে হয়তো কিছু ঘটেনি, দেহটা টেনে নিয়ে এসে ওখানে রাখা হয়েছিল, এমনটাও তদন্তকারীদের এই মুহূর্তে অবজারভেশনের মধ্যে বা তাদের সন্দেহের মধ্যে রয়েছে। এই 3টে ঘরেই 3D ম্যাপিং করে সিবিআই এবং তারপর এক নয় একাধিক সন্দেহজনক ব্যক্তির পায়ের ছাপ মিলেছে। বিস্তারিত ভজনই জানাবেন আমাদেরকে আরেকবার। স্পেশাল করেসপন্ডেন্ট নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি। ভজন, কি পেয়েছে সিবিআই? এখনো বোধহয় সব খোয়া যায়নি নাকি? অনির্বাণ, একদমই তুমি সঠিক কথা বললে। যেটা হচ্ছে যে 3D ম্যাপিং এবং এভিডেন্স গ্যাদারিংয়ের যে প্রসেস, যেটা ফরেন্সিক করে থাকে এবং এই ধরনের মামলাগুলোতে যেটা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ করে, সিবিআই করে বা অন্য তদন্তকারী সংস্থা করে, সেটা হচ্ছে যে ওই ঘরেতে যদি এভিডেন্স ট্যাম্পার হয়ে থাকে, প্লেস অফ অকারেন্সের আশেপাশের জায়গা এবং তার সংলগ্ন যদি কোনো জায়গা থাকে, তখন এই 3D ম্যাপিংয়ের মাধ্যমে যেটা দেখা হয় সেটা হচ্ছে যে কারোর হাত পায়ের ছাপ ওখানে লুকিয়ে আছে কিনা, মানে যেটা আমরা নর্মাল চোখে দেখতে পাই না, কোথাও লুকিয়ে আছে কিনা। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে, এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে ওই হাত মোটামুটি 10 জনের মতো পায়ের ছাপ এবং হাতের ছাপ এগুলো কিন্তু পাওয়া গেছে। এটা থেকে একটা নতুন দিক উঠে আসতে পারে, যেটা হচ্ছে যে যেটা বারবার বলা হচ্ছিল যে কেউ দেখেনি, কেউ জানে না, আর কেউ ইনভলভ নয়, যেটা কলকাতা পুলিশ যে তত্ত্ব সাজিয়েছিল, এখানে কিন্তু এই তত্ত্বটা আর খাটছে না। তার কারণ হচ্ছে যে ইতিমধ্যেই একাধিক যে পায়ের ছাপ, একাধিক হাতের ছাপ, ব্লাড স্টেন, রক্তের দাগ, সেগুলোও কিন্তু 3D ম্যাপিংয়ের মাধ্যমে পাওয়া গেছে, উদ্ধার করা গেছে। অনির্বাণ, ভজনের সঙ্গে থাকা আমাদের সর্বশেষ ব্রেকিং। এই সর্বশেষ ব্রেকিংটা সর্বশেষ কেন সেটা হয়তো এরপরে বুঝতে পারবেন। যা যা শুনলেন, যা যা সিবিআই তদন্তকারীরা পেয়েছে এবং কলকাতা পুলিশ পায়নি, এই পাওয়া এবং না পাওয়ার মাঝখানে বা না পাওয়া আর পাওয়ার মাঝখানে একটা মিটিং হচ্ছে, একটা বৈঠক। 9ই আগস্ট অভয়ের এই ধর্ষণ এবং খুন হওয়ার ঘটনা জানাজানির পর আরজি করের জুবিলি বিল্ডিংয়ে একটা বৈঠক করেছিলেন ওই ঘরটা ভাঙতে নির্দেশ দেওয়া রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কেন? ভজন গাঙ্গুলি জানতে চাইবো। আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ভজন রয়েছে নিউজ রুম থেকে। ভজন, কেন এই বৈঠক, কি জানা যাচ্ছে? অনির্বাণ, এখনো অবধি যেটা সন্দেহ করা হচ্ছে বা যেটুকু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বৈঠকটা করা হয়েছিল, যেটা মনে করা হচ্ছে, এর কোনো এখনো স্ট্রং এভিডেন্স কিন্তু এখনো হাতে আসেনি। তবে যেটুকু অনুমান করা হচ্ছে তদন্তের গতি প্রকৃতি এবং তদন্তের ধারা দেখে, সেটা হচ্ছে যে ডিএমই এবং স্বাস্থ্য সচিব এরা দুজন কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গে বৈঠক করেছিলেন এবং এই বৈঠকে যেটা নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সেটা হচ্ছে যে কিভাবে এই এত বড় ঘটনাটাকে ধামাচাপা দেওয়া যায়। তার কারণ হচ্ছে সেই সময়ও কিন্তু এই ঘটনার তদন্তভার ছিল কলকাতা পুলিশের হাতেই, কাজেই তদন্তও কলকাতা পুলিশের হাতে, আর বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো ছিল সন্দীপ ঘোষের হাতে, কারণ তখনও উনি ওখানকার অধ্যক্ষ। কাজেই এই বৈঠকটা যেটা অনুমান করছে তদন্তকারী সংস্থা সেটা হচ্ছে যে এভিডেন্স ট্যাম্পারিং এবং যাতে যারা জড়িত আছে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কে আসল ঘটনা ঘটিয়েছে, কার পেছনে, এর পেছনে কার হাত রয়েছে, সেইগুলো কিন্তু ধামাচাপা দেওয়ার জন্যই এই বৈঠক বলে মনে করছেন তদন্তকারীরা এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে এই বৈঠকটা সম্পর্কে কিন্তু ছানবিন করা হচ্ছে। অনির্বাণ, অনেক ধন্যবাদ ভজন। আমাদের সঙ্গে ছিলেন স্পেশাল করেসপন্ডেন্ট ভজন গাঙ্গুলি নিউজ রুম থেকে। আপনাদের 1, 2, 3, 4 করে শুরুতেই বলেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম দেখাবো কেন সিবিআই তদন্ত আর কেন সেই সিবিআই তদন্ত আটকানোর জন্য দাগি সন্দীপকে পাঠানো হয়েছিল টাকা পয়সা দিয়ে আজকে সুপ্রিম কোর্টে। কেন, কারা আটকাতে চায় তার একটা নমুনা আপনাদের সামনে আরেকবার পেশ করব। এবার জনমতের নমুনা। আপনাদেরকে আমি একটা সোজা সাপটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম সমাজ মাধ্যমে, ফেসবুকে, এক্স হ্যান্ডেলে, ইউটিউবে। 1 ঘন্টারও কম সময় ইউটিউবে 32,000 মানুষ রায় দিয়েছেন। ফেসবুক এবং এক্স হ্যান্ডেলেও বিপুল সংখ্যক মানুষ সাড়া দিয়েছেন। আর কি সাড়া দিলেন, কীভাবে সাড়া দিলেন সেটাও খুব গুরুত্বপূর্ণ এই 4টে ব্রেকিংয়ের পর বা তাদের সঙ্গেই। আমার প্রশ্ন এবং আপনাদের উত্তর। ফেসবুকে প্রশ্ন করেছিলাম সোজা সাপটা, অভয়ার খুনিকে জানেন মমতা? তার কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি যে কোনো অপরাধ ঘটে যাওয়ার পর অপরাধটা আসলে কে করেছে, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ তিনি বলে দিতে পেরেছেন। সম্ভবত পুলিশ মন্ত্রী হিসেবে তার ক্ষমতা অথবা কোনো অতিরিক্ত
গোয়েন্দা ক্ষমতা বা মেধা থেকে তিনি এটা বলতে পারেন। তাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কি বিশ্বাস করেন অভয়ার খুনি কে? জানেন কি মমতা? 95% ফেসবুকে বলেছেন হ্যাঁ, 5% বলেছেন না। এবার চোখ রাখবো এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান। এখানে আপনারা কতজন কোন দিকে মত দিচ্ছেন? অভয়ার খুনিকে জানেন মমতা? মমতা কি জানেন অভয়ার খুনিকে? 100% মানুষ এক্স হ্যান্ডেলে বলছেন হ্যাঁ জানেন, না বলছেন 0%। মানে 100 হয়ে গেলে এদিকে আর কি পড়ে থাকে, না বলার কেউ থাকেন না। এবার ইউটিউবের পরিসংখ্যান আপনাদের আগেই বলেছি, 32,000 মানুষ মাত্র 1 ঘন্টায় প্রশ্নের উত্তর দিয়েছেন। তার কারণ আজ 1 ঘন্টা আগেই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, যখন বুঝতে পারলাম সিবিআই মোটামুটি জানতে পেরেছে অভয়ার খুনিকে। তাই আমার মনে প্রশ্ন এলো, যারা সিবিআইকে জানানোর জন্য, সিবিআই জানতে পারার জন্য এত উদ্গ্রীব হয়ে রয়েছেন, এত উদ্বেগে রয়েছেন, তারা কি আসলে জানেন? তারা জানেন বলেই কি এমনটা করছেন? আমি আরও একবার চোখ রাখবো এক্স হ্যান্ডেলে, মাফ করবেন ইউটিউবের পরিসংখ্যানে। অভয়ার খুনিকে জানেন কি মমতা? 32,000 মানুষ রায় দিয়েছেন, দেখে নি তারা কতজন কোন দিকে রায় দিয়েছেন। মমতা কি জানেন অভয়ার খুনিকে? ইউটিউবেও 100%, মাফ করবেন এক্স হ্যান্ডেলে 100% মানুষ। আর ইউটিউবের রায়টা দেখবো এবার, ইউটিউবে কত শতাংশ কোন দিকে রায় দিচ্ছেন? 94% মানুষ ইউটিউবে মনে করেন, 32,000-এর মধ্যে 94% মানুষ মমতা জানেন অভয়ার খুনিকে। 6% মানুষ মনে করছেন অন্য কিছু। সরাসরি দীপাঞ্জন বাবুর কাছে যাবো আমি, তারপরে শতরূপ এবং শঙ্কুর কাছে। তার কারণ আপনারা রাজনৈতিক কথা বলবেন, নিশ্চিতভাবে আপনারা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছেন। আপনাদের কাছ থেকেও শুনবো কতটা রসাতলে মমতা যেতে পারেন বলে আপনারা মনে করছেন, বা আদৌ যাবেন বলে মনে করছেন কিনা। কিন্তু তার আগে এই রসাতলে যাওয়ার উদ্বেগটা কোথা থেকে তৈরি হচ্ছে সেটা দীপাঞ্জন বাবুর কাছ থেকে বোঝার চেষ্টা করি। দীপাঞ্জন চক্রবর্তী, মমতা জানেন অভয়ার খুনিকে, বিশ্বাস করেন 32,000-এর মধ্যে 94% মানুষ ইউটিউবে, এক্স হ্যান্ডেলে 100% মানুষ। তার সঙ্গে ভজনের এর আগে ব্রেক করা 4টে মেগা এক্সক্লুসিভ ব্রেকিং তদন্ত প্রক্রিয়া সম্পর্কে। শেষটা অভয়ার খুনের দিন ওই কুখ্যাত ডিএমই এবং কুখ্যাত স্বাস্থ্য সচিবের একটা জোরদার বৈঠক, একটা নতুন জুটি তৈরি হয়েছে। দীপাঞ্জনবাবু খবর রাখেন কি? কলকাতা ময়দানে সাজা জুটি ছিল, মানে মাফ করবেন বিশ্বকাপে সাজা জুটি ছিল, সালাস জামোরানো। কলকাতা ময়দানে জুটি ছিল ব্যারাটোর সঙ্গে এমেকার, ব্যারাটোর সঙ্গে পরবর্তীকালে জুটি বাঁধেন আঞ্চেরি, ব্যারাটোর সঙ্গে জুটি বাঁধেন ইগর। এমন নানা জুটি ছিল কলকাতা ময়দানে। এবার কলকাতা ময়দানে একদম ময়দানি ভাষায়, জানেন তো ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা নেমে পড়েছে। তারা বলছে নতুন একটা জুটি এসছে, সাপু। স্বাস্থ্য আর পুলিশ দুটো দপ্তর একজনই চালান, একজনই মন্ত্রী। এই সাপু জুটির সাপুরদের হাতেই নাকি এই মুহূর্তে অভয়ার তদন্তের বন্ধ ঝাঁপিটা, ওটা খোলার ভয় পাচ্ছে দীপাঞ্জন বাবু। দেখো, আমি তোমাকে একটা প্রথমেই কথা বলি, আমি জানি পরে রাজনীতির লোকরা আছেন তারা বলবেন, 1947 থেকে 2011 64 বছর, তাতে বাম জামানার 34 বছরও রয়েছে। এই 64 বছরে শুধু খোঁজ নাও সুপ্রিম কোর্টে এই তখনকার যে ভারত বিখ্যাত উকিলরা, এই কপিল সিব্বল, অভিষেক মানু সিংভি, রাম জেঠমালানি, এরা কতবার বাংলার কোনো রাজনৈতিক দলের নেতাদের হয়ে দাঁড়িয়েছে। আর 2011 থেকে এখন অব্দি দেখে নাও এই কপিল সিব্বল, অভিষেক মানু সিংভি কতবার দাঁড়িয়েছেন, কাদের হয়ে দাঁড়িয়েছেন এবং কত কোটি টাকা খরচা করেছে রাজ্য সরকার এবং সেই অভিযুক্ত ব্যক্তি। তাহলে পরিষ্কার বোঝা যাবে তোমার এই 100% যে লোক রায় দিচ্ছেন যে মমতা ব্যানার্জি জানেন সবকিছু, সেটা কতটা সত্যি। এই ভবানীপুরে যে প্রথম দিনে উনি যে ঘোষণা করেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, এবার সেখানে ক্লাসিফিকেশন নেই, গুন্ডা, খুনি, মাফিয়া, সন্ত্রাসবাদী, দেশ বিরোধী শক্তি, এগুলো সব একটা ক্লাসিফিকেশনে গুন্ডা করে দিয়েছে। যাদের যার মেসেজ পৌঁছে গেছে। তুমি যেটা বলছিলে এই 3D ম্যাপিং, আমি অভিনন্দন জানাবো তোমার মাধ্যমে তোমাদের ভজন বাবুকে, একটা অসাধারণ প্রতিবেদন করেছেন, অসাধারণ ব্রেকিং নিউজ দিয়েছে। দেখো 3D ম্যাপিং এমন জিনিস যেখানে শুধু চোখে দেখা যায় না, তুমি যদি জল দিয়ে ধুয়ে দাও, তুমি যেরকম ভাবে ইচ্ছা ধুয়ে দিতে পারো ফ্লোরকে, কোনো মেটাল বডি অথবা সিমেন্ট কংক্রিটের বডি, সেখানে তুমি যদি ভেঙে ওটাকে সরিয়ে না দাও, ফ্লোরের সারফেসটাকে না ভেঙে দাও, 3D ম্যাপিং এ ধরা পড়ে যাবে, ওখানে ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট ধরা পড়ে যাবে। 1 2 নম্বর, তুমি যে স্যালাইন পাউচের কথা বলছো, ইটস অ্যাবসলিউটলি কারেক্ট। হসপিটালে যে স্যালাইন ওয়াটার হয় সেটাকে ইউজ করা হয় কোনো ব্লাড স্টেনকে উঠিয়ে দেওয়ার জন্য, এবং এটা 100% ব্লাড স্টেনকে ওরা উঠিয়ে দেয় না। এই যে প্রশ্নগুলো দেখো, এগুলো বিভিন্ন সময় ব্রেকিং নিউজ আসবে। সার্বিকভাবে এটা তো আমরা জানি, এতে কোনো সন্দেহ নেই, বাংলার বাচ্চারা জানে
যে এই পুরো ঘটনাটা কিছুতেই একজন সঞ্জয় রায় করেনি। এমন নয় যে একজন বিকৃতকাম মানুষ দর্শক সে ধর্ষণ করেছে, খুন করেছে। এই মৃত্যু হত্যার ষড়যন্ত্র আগে থেকে করা হয়েছিল, অতি সুন্দর প্ল্যান করে, যে শুধু হত্যা হলে সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে, তার সঙ্গে ধর্ষণের অ্যাঙ্গেলটা যদি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে পুরো কোশ্চেনটা, পুরো মানুষকে বিভ্রান্ত করা যাবে যে ধর্ষণ এবং খুন। কি সাংঘাতিক শয়তানি মস্তিষ্ক! এবং সেখানে যেরকম ভাবে প্রশাসন এক একটা জায়গায় তুমি নির্বিচারে আইএএস আইপিএস থেকে শুরু করে ওই ডেটা এন্ট্রি অপারেটর অব্দি কিরকম ভাবে লোকজন জড়িয়ে রয়েছে, এত বড় একটা ওয়েল অর্গানাইজড, এটা আমরা শুধু ওই লন্ডন ফিলহারমনিক, নিউ ইয়র্ক ফিলহারমনিকে দেখি। এই ফিলহারমনিকের এই বাদ্যযন্ত্র যারা বাজায়, দুর্বিনীত গোয়েল, নারায়ণ সরম নিগম, এগুলো ইত্যাদি, সন্দীপ, সঞ্জয়, এরা তো আছে। যে আসল যে জুবিন মেহতা, যাকে ছাড়া লন্ডন নিউ ইয়র্ক ফিলহারমনিক হয় না, তাকে যতক্ষণ সিবিআই কাস্টাডিতে নিতে না পারবে, যতক্ষণ সিবিআই মমতা ব্যানার্জি, দুর্বিনীত গোয়েল, নারায়ণ স্বরূপ নিগম, সন্দীপ ঘোষ চারজনকে বসিয়ে, দরকার করলে পলিগ্রাফির টেস্ট করে এদের চারজনকে আমার সামনে বসিয়ে ক্রস এক্সামিনেশন না করতে পারবে, এক্স্যাক্টলি ষড়যন্ত্রটা ধরা মুশকিল হবে। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। মুখ্যমন্ত্রী সরাসরি বরাভয় ছিল এই যারা ষড়যন্ত্র করেছে, এক্সিকিউট করেছে। শুধু ডিসি নর্থ টাকা দিয়েছে বা কেউ শ্মশানে গিয়ে ফিস দিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, এরা ওই এক একজন যন্ত্রী। একটা বিরাট অর্কেস্ট্রার যে মেন যে যন্ত্রী, যে জুবিন মেহতা, তাকে ধরতে হবে। তাকে না ধরলে কোনো কিছু বেরোবে না। তবে একটা কথা বলি অনির্বাণ, আমাদের শুনেছি, আমরা পড়েওছি, অভয়ার চোখ দিয়ে নাকি জলের বদলে রক্ত বেরিয়েছিল, কি অপরিসীম যন্ত্রণায় ও মারা গেছে। এটা আমাদের প্রতিশ্রুতি। আমি রাজনৈতিক দলের কথা বলছি না, তারা তাদের কথা বলবেন। বাংলার মানুষ হিসাবে যে এই হত্যাকারীর মূল ষড়যন্ত্রী, সে কাকু হোক, পিসি হোক, মাসি হোক, কাকিমা হোক, দিদিমা, ঠাকুমা হোক, তার চোখ দিয়েও কিন্তু ওই রক্ত আমরা দেখব। এছাড়া কোনো মুক্তি নেই, এছাড়া অভয়ার আত্মার মুক্তি হবে না। অনির্বাণ, আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, তারপর আমি শঙ্কুর কাছে যাব। শতরূপ, আমার একটাই প্রশ্ন ছিল যে অভয়া রসেই কি রসাতলে মমতা? কেন প্রশ্নটা করেছিলাম, আশা করি এই 4টে ব্রেকিং নিউজ দেখার পর আপনার কাছে ক্লিয়ার। শতরূপ, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় খালি এই ঘটনাটা নয়, এর আগেও গত 12-13 বছরে এত রকমের পাপকে সংগঠিত করেছেন এবং করতে সাহায্য করেছেন খালি ক্ষমতায় টিকে থাকার জন্য। আমাদের বিশ্বাস যেদিন ওনার বিচার হবে, সেই জাজমেন্ট ডেতে এই যাবতীয় অপরাধেরই একসাথে বিচার হবে। আমি একটা কথা বলি, আমি বলার আগে আমি তৃণমূলের প্রতিনিধি বলবো না, কেন তৃণমূলই কদিন আগে প্রেস রিলিজ করে বলে দিয়েছে যে এই সমস্ত লোকেরা তৃণমূলকে রিপ্রেজেন্ট করে না। তবু তৃণমূলের সমর্থনে বলতে গিয়ে যেটা আমাদের দল বলে যেটা বললেন, উনি অনেক কিছুর মধ্যে একটা কথা বললেন যে যারা এই সমস্ত করছে, এবার আমরা তাদেরকে জবাব দেবো, তাদেরকে দেখে নেবো, বুঝে নেবো ইত্যাদি কতগুলো একটা কথা বললেন, একটা প্রচণ্ড হুমকি সুরে। আমি একটা কথা বলি, রামপ্রসাদ বিসমিল বলে একজন কবি ছিলেন, খুব বড় কবি ছিলেন না উনি। ওই বাবাটাকে বুম্বা, মাটাকে হাম্বা, হরে করো কম্বা জাতীয় কালজয়ী কবিতা লিখতে পারেননি, কিন্তু মোটামুটি একটা কবিতা লিখতেন। স্বাধীনতা আন্দোলনের একজন সৈনিক ছিলেন। তার একটা বিখ্যাত লাইন ছিল, মানে একটা কবিতার দুটো লাইন ছিল যে হাত জিনমে হে জুনু वो कटते नहीं तलवारों से, सर जो उठ जाती है वो झुकते नहीं ललकारों से। কথাটা আমি এই কারণে বললাম, কলকাতা পুলিশ বিনীত গোয়েল প্রতিবাদ করার জন্য যাদেরকে লালবাজারে ডেকে পাঠিয়েছে, সেটা আমাদের পার্টির নেতা নেত্রীরাই হয়ে থাকুন, ডাক্তারবাবুরাই হয়ে থাকুন, যারাই হয়ে থাকুন, এমনকি ইউটিউবার ব্লগারদেরকেও যাদেরকে ডেকে পাঠিয়েছেন, প্রত্যেকে না লালবাজারের সামনের গেট দিয়ে ঢুকেছে। আর যেদিন ডাক্তাররা রাস্তা অবরোধ করলো, বিনীত গোয়েলকে না লালবাজারের পেছনের গেট দিয়ে বেরোতে হয়েছে। কেমন? ওই জন্য এই সমস্ত ফুটো কলসির বাজনা শোনানোর আগে একটুখানি বাপ ঠাকুরদাদের মুখের দিকে তাকিয়ে দেখে নেবেন, ওদের অবস্থা কিন্তু ভালো না। এবার আজকে আমাকে যে প্রশ্নটা করলেন, আজকের ঘটনাটাকে নিয়ে আমি কয়েকটা কথা বলি অনির্বাণ। আচ্ছা, এইটা কি একেবারে কাকতালীয় যে লোকটি হচ্ছে সেই দিন পোস্টমর্টম বলুন কি যেটাই বলুন সেটা করেছিলেন, সেই ফরেন্সিক এক্সপার্ট যিনি ওখানে উপস্থিত ছিলেন, তিনি হঠাৎ করে আজকে মরণাপন্ন হয়ে, তারা নাকি একটা শোনা যাচ্ছে নাকি কেউ বলছে বিষক্রিয়া হয়েছে, কেউ বলছে নাকি অ্যাংজাইটি এটা হয়েছে, এবং মরণাপন্ন অবস্থায় হঠাৎ করে হাসপাতালে ভর্তি হয়ে গেছেন। এটা কি একদম কাকতালীয়? আমাদের মনে রাখতে হবে, উনি যে পোস্টমর্টমটা করেছিলেন সেটা একটা বেআইনি পোস্টমর্টম। সানডাউনের পরে, সূর্য ডুবে যাওয়ার পরে আনন্যাচারাল ডেথ কেসে পোস্টমর্টম হয় না। আমি যদি খুন সরিয়েও রাখি, ওটা যদি আনন্যাচারাল ডেথ হয়ে থাকতো, যদি সুইসাইডও হয়ে থাকতো, যেটা বলে ওরা প্রথমে চালানোর চেষ্টা করেছিল, ওরা সন্ধ্যাবেলা পোস্টমর্টম করেছে। বাবা মার আপত্তি সত্ত্বেও ওই সময় পোস্টমর্টম করে তড়িঘড়ি বডিকে পুড়িয়ে দেওয়ার কাজ যারা করেছেন,
সেই লোকটি আজকে হঠাৎ করে তার কিছু হয়ে গেল নাকি তার সঙ্গে কিছু হওয়ানো হলো যে সে আজকে ক্রিটিক্যালি হচ্ছে অসুস্থ হয়ে ভর্তি হয়ে আছে। আচ্ছা, এই কাকতালীয় যে এর আগের দিন হিয়ারিংয়ের সময় চিফ জাস্টিস যখন বললেন কপিল সিব্বলকে যে আপনার কাছে কোনো প্রশ্নের উত্তর নেই, পরের বার নেক্সট টাইম গেট সাম রেসপন্সিবল অফিসার টু আনসার দ্য কোয়েশ্চেন্স, পুলিশের কোনো দায়িত্বশীল অফিসারকে নিয়ে আসবেন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। 5 তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিংটা হওয়ার কথা ছিল, যেটা যে কোনো কারণেই হোক না কেন পিছলে সোমবার হবে। 4 তারিখ সন্ধ্যেবেলা টালা থানার ওসি 6টা হাসপাতালে ঘুরে অসুস্থ হওয়ার প্রমাণ দেখাতে না পেরে সুস্থ হওয়ার সার্টিফিকেট নিয়ে 7 নম্বর হাসপাতালে গিয়ে মটকা মেরে পড়ে আছেন এখন। এটা কি কাকতালীয় যে ঘটনাটা ঘটলো ঠিক যেদিন সুপ্রিম কোর্টে ওনার যাওয়ার কথা ছিল বা পুলিশের যাওয়ার কথা ঠিক তার আগের দিন? বেচারার পোড়া কপাল, যদি আর কয়েক ঘন্টা আগে সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হতো যে কালকে হিয়ারিংটা হচ্ছে না, তাহলে আমার ধারণা ওনার এই সামনের রোববার সন্ধ্যাবেলা শরীরটা খারাপ হতো, প্যানিক অ্যাটাকটা হতো না। মানে ওই সোমবার সুপ্রিম কোর্ট থাকলে রোববার রাত্রিবেলা হাসপাতালে ভর্তি হওয়ার দরকার হতো সুপ্রিম কোর্টকে এড়ানোর জন্য। এগুলো কি একদম কাকতালীয়? এবং এই যে আমি বলছি যে সেই দিন সেমিনার রুমে কেন ভাঙচুর করা হলো, এগুলো দিয়ে তো একদম স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ। 9 তারিখ যেখানে একটা ধর্ষিতা লাশ পাওয়া গেছে, 10 তারিখ স্বাস্থ্য ভবন থেকে সার্কুলার ইস্যু করা হচ্ছে, মানে নোটিশ ইস্যু করা হচ্ছে তার পাশের ঘরটা ভাঙচুর করার, বাথরুম তৈরি করার ইত্যাদি ইত্যাদি থেকে শুরু করে যেটা আপনারা দেখালেন প্রতিবেদনে 14 তারিখ রাত্রিবেলা গুন্ডা পাঠিয়ে সরাসরি সেমিনার রুমটাকে ভাঙা, এবং গুন্ডারা বলছে ভিডিও চল তো সেমিনার হলের দিকে চল, সেমিনার হলের দিকে। সরকারি কন্ট্রাক্টে ভাঙা গেল না, ওই জন্য হারমাদি কন্ট্রাক্ট দিয়েছিল। আপনারা মাঝে মধ্যে অনেকে সমালোচনা করে প্রশ্ন করেন না যে বামফ্রন্ট কেন ইংলিশ তুলে দিয়েছিল, এই সুফলটা দেখতে পেলাম সেদিন। 3rd ফ্লোর আর 4 তলার মধ্যে 3 তলার মধ্যে গুলিয়ে ফেলেছিল, যে ভাগ্যিস মানে ইংলিশটা তুলে দিয়েছিল। যদিও এরা আমার ধারণা যাদেরকে সেদিন টিভিতে দেখলাম তারা কেউ বামফ্রন্ট আমলে স্কুলে পড়েনি। যাই হোক, তো এই সব কিছু তো করেছেন। সেমিনার রুমের যে ছবিটা পরবর্তীকালে সামনে আসলো, এসএসকেএমের পিজিটিতে পড়াশুনো করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিক দে, ওনার কি কোনো কারণে বাবার বিয়ে ছিল সেদিন আরজিকরের সেমিনার রুমে, যে উনি সেখানে উপস্থিত মৃতদেহের পাশে? এবং তারপরে তৃণমূলের ছাত্র পরিষদের সেই নেতাকে ফরেন্সিক এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করছে কে? কোনো তৃণমূলের মুখপত্র না, কলকাতা পুলিশের একজন অফিসিয়াল ইন্দিরা মুখার্জি, কলকাতা পুলিশের একজন অফিসার, আইপিএস খুব সম্ভবত, তিনি প্রেস কনফারেন্স করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা যে এসএসকেএম থেকে ওখানে গেছিল তাকে ফরেন্সিক এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করছেন। এগুলো কি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করছেন? এগুলো কি সব কিছু কাকতালীয়? এমনি কিন্তু এই সব কিছু বলে আমি শেষ কথাটা বলবো অনির্বাণ, যে কথাটা আমাদেরই আলোচনার মধ্যেও হচ্ছে। একটা মেয়ে 3 রাত জেগে ডিউটি করছিল, ডাক্তার, সে মানুষকে বাঁচাচ্ছিল। মানুষকে বাঁচানো সে কি প্রতিদানটা পেল? তার জীবনটা নিয়ে নিল একজন মানুষ বা কিছু মানুষ। এইবার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির মামলায়, এতে আমরা অবাক নই। গত 12-13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের স্পর্শ যারা পেয়েছে তাদের প্রত্যেকের ওরকম দুর্নীতির টাকা পয়সা সম্পত্তি পাওয়া যাবে। আজকে নাকি সন্দীপ ঘোষের ওই বিলাসবহুল ঘর পাওয়া গেছে। আপনার স্বাভাবিক বোলপুরে পার্থ অপার ওই বাংলো থেকে শুরু করে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত 50 কিলোমিটার দূর থেকেও যার মাথায় পড়েছে, হাতের ছায়াও যার মাথায় পড়েছে, তারই এরকম সম্পত্তি থাকবে। এখানে সন্দীপ ঘোষ নতুন কিছু না। আজকে ইডি তার একজন চামচার বাড়িতে রেড করেছে, তাকে এখন ইডি অফিসে তুলে নিয়ে গেছে। আমরা এখনো জানি তাকে গ্রেপ্তার করেছে না, জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু আমি বলছি এই দুর্নীতিগুলো সামনে আসা দরকার, কিন্তু তার থেকেও বেশি দরকার যে অভয়ার এই ধর্ষণ এবং খুন, মেয়েটাকে এতটা যন্ত্রণা দিয়ে যারা শেষ করে ফেললো, মেয়েটির মায়ের ওই ক্লিপটা যতবার শুনছি না অনির্বাণ, আমার বিশ্বাস তৃণমূলেরও সমর্থক যারা সাধারণ মানুষ যারা, তারাও চোখের জল সামলাতে পারছেন না। যখন সে ভদ্রমহিলা বলছেন যে মেয়েটাকে যখন অত কষ্ট দিয়ে মেরে ফেলছিল, নিশ্চয়ই শেষ মুহূর্তেও মা মা বলে আমাকে ডাকছিল, আমি তখন ঘুমাচ্ছিলাম, তো আমি কিছু বুঝতে পারিনি, আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারিনি। এই কথাটা যে শুনেছেন, যদি শরীরে মানুষের রক্ত থেকে থাকে তাহলে সে জানেন যে কথাটা শুনতে আমাদের কেমন লাগছে। এবার এই যে মেয়েটার প্রতি এই অন্যায়টা হলো, এই অত্যাচারটা হলো, সেইখানে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির কি ভূমিকা, সেইটা যদি সামনে না আসে, আমি ধরে নিচ্ছি না আমি যদি ধরেও নিই যে দুর্নীতির কেসে সন্দীপ ঘোষের আগামী 150 বছরের জন্য জেল হবে, তাহলেও এই খুন এবং মেয়েটিকে এই অত্যাচার করা, কষ্ট দেওয়ার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, সেইটা সামনে এলো না, বাকিরা আড়াল হয়ে গেল, এইটা যেন না হয়। সেটা আমারও দাবি। কিন্তু শঙ্কু, কোথাও কি মনে হচ্ছে না এই দুটো ভূমিকা আসলে যুক্ত? ওই দুর্নীতিটাই সব থেকে বড় মোটিভ ছিল হয়তো অভয়ার খুনের, নাহলে দুর্নীতি তদন্ত আটকাতে যাচ্ছে কেন? তদন্ত তো ওটারও হচ্ছে, খুনেরও হচ্ছে। দেখুন, আমি প্রথমেই একটা কথা বলবো যে কোনো খুনের মামলাতে হচ্ছে মোটিভ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমাদের আইনের পরিভাষাতে আছে যে মোটিভ ছাড়া কখনো, সাধারণত যদি এই ধরনের ইনসিডেন্ট হতো তাহলে
এটাকে দুর্ঘটনা হতো, এটা মানে আগে যেমন 302 ছিল তাতে মার্ডার উইথ ইন্টেনশন, আরেকটা হয় লোকে চড় মেরে দিয়েছে দুর্ঘটনাবশত কেউ মারা গেছে, তার আলাদা সেকশন হতো। কিন্তু এখানে তো মোটিভ ক্লিয়ার, কিন্তু মোটিভটা কি সেটা এতদিনে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। কিন্তু অনির্বাণ, আজকে আমি একটা কথা খুব গুরুত্ব সহকারে বলতে চাই, আমি দেখছি যে তৃণমূল কংগ্রেস এবং তার বুদ্ধিদাতা সংস্থা, তৃণমূলের তো বুদ্ধি কম, এখন ভাড়া করে হায়ার করে কোম্পানি নিয়ে এসেছে, তারা ওদেরকে বুদ্ধি দেয়। তাদের বুদ্ধিদাতা সংস্থা গত কয়েকদিন ধরে একটা পাবলিক ক্যাম্পেইন স্টার্ট করেছে এবং সেই ক্যাম্পেইনে তৃণমূল কংগ্রেস তাদের নেতামন্ত্রীরা বলবার শুরু করেছেন যে দেখুন আসল নির্যাতিতাকে বিচার দিতে হবে এবং আমরা এই যে দুর্নীতি, অন্য প্রসঙ্গ ইত্যাদি ইত্যাদি এনে ফেলছি, এটা থেকে আমরা মূল বিষয়টা থেকে সরে চলে যাচ্ছি। কিন্তু আপনাকে মনে রাখতে হবে মহামান্য হাইকোর্ট আজকের পর সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে বলে দিয়েছেন এই কোনো বিষয়টাই আলাদা নয়, বরং বেশি করে খতিয়ে দেখা দরকার যে এই ঘটনার পেছনে ওই মূল ঘটনাটাই কারণ কিনা। ধরুন অভিক তৃণমূলের ছাত্র পরিষদের নেতা, আপনি ঠাকুর ঘরে কে নামে কলা খাইনি আগে সাসপেন্ড করলেন কেন? যদি ধোয়া তুলসী পাতা হতো। আচ্ছা ধরুন অভিককে সাসপেন্ড করা যায়, বিরূপাক্ষকে সাসপেন্ড করা যায়, কিন্তু কোন কারণে সন্দীপকে আপনারা সাসপেন্ড করছিলেন না? গ্রেফতার হওয়ার পরে নারায়ণ স্বরূপ নিগম, এক সেকেন্ড, নারায়ণ স্বরূপ নিগম, আমি আপনাকে একটা বেসিক জায়গা বলছি অনির্বাণ দা, এডুকেশনের নর্মাল নর্মস হচ্ছে, আমরা বহুদিন ধরে ছাত্র রাজনীতি করেছি, আমার সাথে শতরূপ অন্য দলের ছাত্র রাজনীতি করেছে, আপনি জানবেন সমস্ত মেডিকেল কলেজের এডুকেশনের মাথা হচ্ছে ডিএমই, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন। সে বেটার ছেলে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে এখনো পর্যন্ত শোকজ পর্যন্ত করেনি গভর্নমেন্ট। সে নারায়ণ স্বরূপ, সে নারায়ণ স্বরূপ নিগমের সাথে বসে প্ল্যান এস্টিমেট করছে কি করে এটা চাপবে। শুনুন, আমি অনেক সময় আমায় মার্জনা করবেন, আমি আইনের আর একটা লাইন দিয়ে শেষ করব বলে, সেটা হচ্ছে দেখুন অনির্বাণ দা, যে খুন করে না জেনে সে অপরাধী, কিন্তু কেউ যদি জেনে খুন করে, একজন আইনজীবী সে জানে যে ছুরি মারলেই লোকটা মরে যাবে, সে আরো বড় অপরাধী। আপনি শপথ বাক্য গ্রহণ করেছেন, আপনি বাংলার মানুষকে বলেছেন বাংলার মেয়েকে চায়, বাংলার মানুষকে প্রোটেকশন দেওয়া, তাদের রক্ষা করা, তাদের সাহায্য করার দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আপনার, কিন্তু এখনো পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার সমস্ত দায় আপনি কি করে অস্বীকার করবেন? আমি তাড়াতাড়ি এক লাইনে শেষ করব। যেমন ধরুন পোস্টমর্টেমটা আপনি যেভাবে করিয়েছেন বেআইনি, 48খানা প্রিজার্ভেশন সেন্টার আর্জি করেছিল, তারপরে বডি রাখলেন না। ওদের মীনাক্ষী থেকে শুরু করে আমাদের অর্চনাদিরা সবাই গেল বডি আটকাতে, আপনি বডি কোনোভাবে প্রিজার্ভ করতে দিলেন না। পোস্টমর্টেম যে করেছে তাকে শতরূপ যেটা বলেছে, আমি তো আরো এক ধাপ এগিয়ে বলছি, তাকে না হসপিটালেই মেরে দেয়, আটকানো যাবে। যদি আটকানো যেত, আমার সময় একদম শেষ করতে হবে আজকে, আমি সবাইকার জন্য সমান সমান সময় দিয়ে দিচ্ছি শুরুতেই, আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। আমি শুধু একটাই কথা বলে শেষ করবো, আমার মনে হয় শঙ্কুদেব, কাউকে মেরেই না আর এই পতনটা বোধহয় আটকানো যাবে না। গডফাদার বা গড মাদার পর্যন্ত পৌঁছে যাওয়ার একটা মাফিয়া গ্যাংয়ের যেমন থাকে, রাস্তাটা সিবিআই দেখতে পেয়ে গিয়েছে, না হলে এই খবরগুলো এভাবে প্রকাশ্যে আসতো না এবং এই সন্দেহটাই তৈরি হতো না। সেই তৈরি হওয়া সন্দেহ এভাবে সিলমোহর পড়তো না যে আদৌ ওই ঘরটাতে খুন হয়েছিলেন তো অভয়া। আমাদের জানার আরও অনেক বাকি, আর যারা সব জেনে 100% মানুষ মনে করছেন সব জানেন, যারা সব জেনে না জানার ভান করে বসে আছেন তাদেরও দেখার অনেক বাকি কিভাবে যেতে হয়। এবার আসুন তবে অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।